সবার আগে রিশাদ হোসেনকে ধন্যবাদ, অভিনন্দন। এত দুর্দান্ত একটা স্পেল করে 8 ওভারের মধ্যেই 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতানোর জন্য। এবং একই সঙ্গে এই যে মিরপুরের উইকেট, দোষ যে কেবল গামিনী ডি সিলভার ছিল না, সেটা কি বুঝতে পারছেন? টনি হেমিংও কি খুব বেশি কিছু পরিবর্তন করতে পেরেছে? ধান ক্ষেত বদলে এখন কি পাট ক্ষেত, গম ক্ষেত, ভুট্টা ক্ষেত এরকম কিছু হয়েছে? ক্ষেত ক্ষেতের মতোই আছে। সেটার যারা চাষ করছেন তারা ঠিকঠাক মতো এখনো পর্যন্ত জমিটাকে ঠিকঠাক করতে পারেননি, সময় লাগবে। সো এই উইকেটে যে ধরনের ব্যাটিং পারফরমেন্স দুই দলের কাছ থেকেই প্রত্যাশিত ছিল সেটাই আমরা দেখেছি। স্পিনারদের কাছ থেকে যে ধরনের বোলিং আমরা এক্সপেক্ট করেছিলাম সেটাই আমরা পেয়েছি। অনেকেই বলছিলেন ওয়েস্ট ইন্ডিজ যখন খুব ভালো একটা শুরু করেছিল, এই তো এখন ব্যাটিং উইকেট হয়ে গেছে। কোথায় গেল ব্যাটিং উইকেট? সহজ করে জিনিসটা বোঝার চেষ্টা করেন। দুটো জায়গা। বাংলাদেশ প্রথম 5 ওভারে কত রান করছে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। বাংলাদেশ প্রথম 5 ওভারে রান করেছে 25, ওয়েস্ট ইন্ডিজ প্রথম 5 ওভারে রান করেছে 33, প্রথম 2 ওভার মেরিন যাওয়া সত্ত্বেও। খেয়াল করেন জিনিসটা, বাংলাদেশ 5 ওভারে 25 করার পর পরের 5 ওভারে 30 বলে, অর্থাৎ দশম ওভারের শেষ বলে যে বাংলাদেশ বাউন্ডারিটা মেরেছিল, তার আগের 29 বলে বাংলাদেশ রান করেছিল 4। 29 বলে বাংলাদেশ রান করেছিল 4 প্রথম 5 ওভারের পরে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম 5 ওভারে কত করেছে? 33, পরের 5 ওভারে কত করেছে দেখেন তো, স্কোরবোর্ড বের করে 12 করেছে। অর্থাৎ এই যে শুরুর দিকে বলটা যখন একটু নতুন থাকে, একটু যখন পেস থাকে, ব্যাটে যখন একটু বেটার আসে, তখন ব্যাটসম্যানরা যত দ্রুত সম্ভব স্কোরিং শট খেলে রান তুলে নিতে চেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম 5 ওভারের মধ্যে 5টা 4, 2টো ছক্কা মেরেছে। পরের 25 ওভার পর্যন্ত, অর্থাৎ পরের 20 ওভারে ওয়েস্ট ইন্ডিজ আর মাত্র 2টো বা 3টা 4 মারতে পেরেছে। সো উইকেট এতটাই ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। এখন কথা হচ্ছে এই ধরনের উইকেটে খেলে আমাদের লাভ কী? এই আলোচনাটা এখন আর কোনো মানে রাখে বলে আমার মনে হচ্ছে না। কেন বলছেন কথাটা জানেন? মিরপুরে খেলালে এটাকে আপনাকে মেনে নিতে হবে যে উইকেট এরকম জঘন্য হবে। যে উইকেটে খেলে আপনি গ্লোবাল স্টেজে, এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট কিংবা অন্যান্য দেশে বাইল্যাটারাল সিরিজ খেলতে গিয়ে আপনি ধুকবেন, কেননা কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে এরকম উইকেটে ওয়ানডে বা হোয়াইট বল ক্রিকেট খেলা হয় না। টি20 তো প্রশ্নই আসে না। এখন বাংলাদেশ খেলছে, বাংলাদেশের জেতা দরকার। আপনি কি জানেন যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই এই ধরনের উইকেট চাওয়া হয়েছে কিনা? চাওয়া হয় নাই। আপনি কি নিশ্চিত? আমি কিন্তু নিশ্চিত না। কেননা প্রেস কনফারেন্সে এসে অনেকেই বলেন এই উইকেটে খেলা সম্ভব না, এই উইকেট ভালো না, আমরা খেলতে চাই না। কিন্তু তারাই আবার ভেতরে ভেতরে বলে দেন এই উইকেট লাগবে, ম্যাচ জিততে হবে, র্যাঙ্কিংয়ে থাকতে হবে, নিজেদের ব্যক্তিগত পারফরমেন্স বাড়াতে হবে। এটা আমি জেনে বলছি। মিডিয়াতে এসে বলেন এই উইকেটে খেলতে চান না, কিন্তু ভেতরে ভেতরে তারা ইনস্ট্রাকশন দেন পিচ কিউরেটারকে, পিচ এইভাবে বানাইতে হবে। এই ক্ষেত্রে সেটা হয়েছে কি আমি জানি না। ক্যাপ্টেন, কোচ বা ক্রিকেট অপারেশনসের যারা নীতি নির্ধারক তারা মিলে এটা ডিসাইড করেছেন কি আমি জানি না। যদি হয়ে থাকে অবাক হওয়ার কিছু নয়, এই ঘটনা আগেও ঘটেছে। এনিওয়েজ, বাংলাদেশ যে স্টার্টটা করেছিল সেই স্টার্টে সৌম্য সরকারকে নিয়ে আসলে বেসিক্যালি খুব বেশি কিছু আমার বলার নাই। সৌম্যর ক্যারিয়ার যেভাবে এগিয়েছে, এই ক্যারিয়ারের ওই ধারাবাহিকতাই যে অলওয়েজ অন ইনকনসিস্টেন্ট, সেটাই। সাইফ ভেতরে আসা বল, তাকে যে টার্গেটটা করা হয়েছিল ঠিক ওই টার্গেটেই তিনি উইকেট দিয়ে এসেছেন। শান্তর ক্ষেত্রে আমরা দেখেছি রিসেন্ট টাইমে স্পিনাররা পর্যন্ত শান্তকে অ্যারাউন্ড দ্য উইকেট গিয়ে বল করেন, তার স্ট্যাম্প অ্যাটাক করে। ওয়েস্ট ইন্ডিয়ানরা স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে। এর মধ্যেও তাওহিদ হৃদয় এবং ডেবিউটেন্ট মাইদুল অঙ্কন তারা যতটুকু সম্ভব রিকভার করার চেষ্টা করছেন। শান্তর সঙ্গে যে পার্টনারশিপটা ছিল তাওহিদ হৃদয়ের কত 122 বল, 20 ওভার 2 বল, 122 বলের মধ্যে 78-এর পার্টনারশিপ, ওটা একটা সলিড পার্টনারশিপ ছিল। মিরাজ একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছেন, দ্রুত রান করার চেষ্টা করেছেন। এই অ্যাপ্রোচটা মিরাজের আমার খুব ভালো লেগেছে। ওই উইকেটে দ্রুত রান করা দরকার ছিল। মাইদুল অঙ্কন অ্যারাউন্ড দ্য উইকেট বল করছিলেন। রোস্টন চেইস একদম বাইরে বল পড়লো, সেখান থেকে ভেতরে ঢুকলো। মানে মাইদুল অঙ্কন নিজেও অবাক হয়ে গিয়েছেন যে ওখান থেকে বলটা আসলে স্টান ব্যাক করতে পারে। এনিওয়েজ, তাওহিদ হৃদয়ের কথা একটু আলাদা করে বলতে হয়। সবশেষ 6 ইনিংসে বোধহয় 4টা 50 করলেন এবং সবগুলোই 50-এর ঘরে গিয়ে আটকে যাচ্ছেন তিনি। এটা ভালো কোনো লক্ষণ না, এটা কোনোভাবেই ভালো লক্ষণ না। আপনি 50-50-50 করছেন, 51, 56, 57, 60, 65 স্ট্রাইক রেট করছেন, আমি এটার বিপক্ষে না। কিন্তু যখন আপনার এক্সিলারেট করার সময় 35 ওভারে গিয়ে আপনি আউট হচ্ছেন, আপনি 33 ওভারে গিয়ে আউট হচ্ছেন, আপনি বিগ হিফ করতে গিয়ে আউট হচ্ছেন, আপনি স্লক শট খেলতে গিয়ে আউট হচ্ছেন দলের বিপদে, এটা ঠিক না। এই 50গুলোকে আপনাকে 48 ওভার 50 ওভার পর্যন্ত খেলতে হবে, স্পেসিফিক্যালি যখন এই ধরনের জঘন্য উইকেট আপনার ব্যাট করতে হবে। ঋষাদ আলাদা করে বোলিংয়েরটা তো শুরুতে বলেছি। এই যে ঋষাদের
রানগুলো 200 স্ট্রাইক রেটে 2টো ছক্কা একটা চারে 20+ বা 25টা 26 করলেন, যে রিশাদ যে রানগুলো করলেন, অমূল্য রান। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এই ম্যাচের প্রেক্ষাপটে অমূল্য রান, কেননা যে দলটা সবশেষ 7টা ওয়ানডে সিরিজের 6টাতে হেরেছে, সবশেষ 14টা ওয়ানডের 2টো ম্যাচ হেরেছে, তাদের জন্য এই ম্যাচটা কতটুকু মানে জেতা দরকার ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেন কাম ডাউন টু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং। বাংলাদেশের বোলাররা শুরুতে নতুন বলে, দে আর এক্সপেন্সিভ। যখন থেকে রিশাদ এসেছেন উনি একটা লাইন মেনটেন করে বল করে গেছেন। রিশাদ কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করার চেষ্টা করেননি, নায়ক হবার চেষ্টা করেননি, বেসিক বোলিংটা করে গেছেন। ভালো লাইন মেনটেন করেছেন, গ্রিপ করানোর চেষ্টা করেছেন, বলকে এয়ার দিয়েছেন বা ফ্লাইট দিয়েছেন, এবং চেষ্টা করেছেন যেহেতু উইকেট থেকেই অনেক কিছু হচ্ছে, বলটা যেন উইকেটে খুব ভালো গ্রিপ করে এবং উইকেটই ঠিক করে দেবে বলটা কোন দিকে যাবে বা কী করবে। রিশাদ শুধু সঠিক জায়গায়, সঠিক লেন্থে, সঠিক ফ্লাইটে, সঠিক স্পিডে বলটা করে গেছেন, অপোনেন্ট উইকেট দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে মিরাজের কথা আলাদা করে বলতে হয়, 10 ওভারে স্পেলে 16 রান দিয়েছেন, খুবই ভালো বল করেছেন, টাইট বল করেছেন, এবং আপনি বলতে পারেন যে মিরাজের সাপোর্টটা রিশাদকে হয়তো উইকেট পেতে সাহায্য করেছে, বোলিং